দুর্নীতির জালে ফেঁসে গেলেন নেতানিয়াহু, যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহারের প্রমাণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। নেতানিয়াহু নিজ দেশে বহুবার বিক্ষোভের শিকার হয়েছেন গাজা যুদ্ধকে ঘিরে। তার দেশের নাগরিকরা বারবার ক্রোধে ফেটে নিজেদের বক্তব্য পেশ করে বলেছেন, নেতানিয়াহু তার নিজের দুর্নীতি ঢাকতেই অযথাই অপ্রয়োজনীয় একটি বর্বর ও নির্মম যুদ্ধ লাগিয়ে তা প্রলম্বিত করছেন বছরের পর বছর ধরে। নিরীহ মানুষগুলোকে মারছে অন্যায়ভাবে। নেতানিয়াহুর দুর্নীতির বিষয়গুলো এমনভাবে এখন সামনে এসেছে যে সেখানকার আদালত এ বিষয়ে এক তিলও ছাড় দিতে চাইছে না। যদি ছাড়ও দেয় তবে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে, যা করতে নেতানিয়াহু বেয়াদবের মতো অধ্যত্ব দেখাচ্ছেন। আর তা নিয়েও বিরোধ চরমে ইসরায়েলের রাষ্ট্রপতি ও আইন বিশেষজ্ঞদের মধ্যে। নেতানিয়াহু যুদ্ধকে আসলে ঢাল হিসেবে ব্যবহার করে তার সকল দুর্নীতি ও অপকর্মের দোষ আড়াল করে দেশের জনগণের সাপোর্ট পেতে মরিয়া হয়েই অমন করছেন। তবে এবার বুঝি আর রক্ষে নেই, ফেঁসে যাচ্ছেন চূড়ান্ত রূপে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির মামলা থেকে ক্ষমা প্রার্থনার পর দেশ জুড়ে নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। এই ক্ষমা আবেদনের জবাবে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ তিনটি জটিল সম্ভাবনার মুখোমুখি হয়েছেন। যে পথে তিনি বেছে নিন, কারো না কারো অসন্তোষ অবশ্যম্ভাবী। রোববার নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে আদালতে চলমান দুর্নীতির মামলাগুলোর জন্য প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান। তিনি সব অভিযোগ অস্বীকার করেন, কিন্তু ইসরায়েলি আইনে দোষ স্বীকার করা ছাড়া ক্ষমা দেওয়ার সুযোগ নেই, যা এই আবেদনের অনুমোদনকে আরও অনিশ্চিত করে তুলেছে। এদিকে দেশটি কার্যত নির্বাচনী বছরে প্রবেশ করেছে। আগামী অক্টোবরে ভোট হওয়ার কথা যদি আগাম নির্বাচন না ডাকা হয়। ইসরায়েল হাওমের বিশিষ্ট বিশ্লেষক বিনি আশকেনাজি বলেন, নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা রাজনৈতিকভাবে হিসাব করা পদক্ষেপ। তিনি জানেন অনুমোদনের সম্ভাবনা কম, তবে এতে জন আলোচনায় কেন্দ্রবিন্দু হারেদিমের খসড়া ছাড় আইন থেকে সরে ক্ষমা প্রসঙ্গে চলে আসবে, যা রাজনৈতিকভাবে তাকে সাহায্য করবে। আশকেনাজির মতে সবচেয়ে দ্রুত সমাধান হলো ক্ষমা আবেদন প্রত্যাখ্যান করা। বিরোধী দলগুলোর অবস্থান পরিষ্কার, দোষ স্বীকার ও রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানো ছাড়া ক্ষমা নয়। এতে বিরোধীরা সন্তুষ্ট হলেও লিকুদ জোট ও মিত্র দলগুলোর মধ্যে উত্তেজনা তীব্র হবে। ক্ষমা অনুমোদন করা হলে নেতানিয়াহুর দল ও মিত্ররা খুশি হবে। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও 12 নভেম্বর হারজগকে চিঠি পাঠিয়ে ক্ষমা দেওয়ার অনুরোধ করেছেন, যা ইসরায়েলি বিরোধীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে অনুমোদিত হলে 2023 সালের বিচার বিভাগীয় সংস্কার বিরোধী আন্দোলনের চেয়েও বড় বিক্ষোভ দেখা দিতে পারে। ইসরায়েল হাওমের আরেক বিশ্লেষক এলিয়ানর কাফম্যান বলেন, হারজগের কাছে তৃতীয় একটি পরিস্থিতি উপলব্ধ থাকতে পারে, একটি সমঝোতায় পৌঁছানো। হারজগ শর্ত সাপেক্ষে ক্ষমা মঞ্জুর করতে পারেন, যেমন নেতানিয়াহুর রাজনৈতিক জীবন থেকে অবসর, 7 অক্টোবর 2023 হামলার ওপর সরকারি তদন্ত, বিতর্কিত বিচার ও গণমাধ্যম সংস্কার বিল প্রত্যাহার। ইসরায়েলি সরকারি সম্প্রচারক কানের তথ্য অনুযায়ী প্রেসিডেন্টের দপ্তর মনে করে যে শর্ত ছাড়া ক্ষমা মিলবে না। সম্ভাব্য শর্তের মধ্যে নেতানিয়াহুর পদত্যাগ অস্থায়ী হলেও এবং বিচার সংস্কার স্থগিত করার বিষয় থাকতে পারে। তবে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না। নেতানিয়াহু সমর্থিত চ্যানেল 14 দাবি করেছে, হারজগ হয়তো দোষ স্বীকার না করিয়েই ক্ষমা দিতে রাজি হতে পারেন, তবে আবেদনের ভাষায় কিছু পরিবর্তন চাইতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ, এমনকি 2 মাসও লাগতে পারে। নেতানিয়াহুর বিরুদ্ধে চলছে 3টি মূল দুর্নীতি মামলা, 1000, 2000 ও 400। কেস 1000 ব্যবসায়ীদের কাছ থেকে বিলাসদ্রব্য গ্রহণের বিনিময়ে সুবিধা দেওয়ার অভিযোগ। কেস 2000 ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রকাশকের সঙ্গে
সুবিধাজনক কাভারেজ পাওয়ার জন্য কথিত সমঝোতা। কেস 4000। সবচেয়ে গুরুতর অভিযোগ, ওয়ালা নিউজ ও বেজেক মালিক শাউল এলোভিচকে নিয়ন্ত্রক সুবিধা দেওয়ার বিনিময়ে ইতিবাচক কভারেজ আদায়। এছাড়া গাজায় ব্যাপক বেসামরিক হত্যাকাণ্ডের অভিযোগে 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যেখানে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 70,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্যরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি তার দুর্নীতির মামলার অবসান ঘটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য নামা লাজিমি গেল রোববার টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহু ইসরায়েল এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার মামলার সঙ্গে শর্তাধীন করে তুলেছেন। নামা লাজিমি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী মনে করেন যে তিনি তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিনিময়ে একটি রাজনৈতিক মীমাংসা এবং যুদ্ধের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী পদে থাকার চেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল শনিবার আবারও নেতানিয়াহুকে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান। ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতি বছর যে বিপুল অর্থ ব্যয় করে তা তুলে ধরে ট্রাম্প বলেন, আমরা এটি সহ্য করব না এবং কর্তৃপক্ষকে বলেন নেতানিয়াহুকে ছেড়ে দিন। ডেমোক্রেটিক দলের আইন প্রণেতা গিলাদ কারিভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের পেছনে রয়েছে নেতানিয়াহু এবং তার দুর্নীতিগ্রস্ত চক্র। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী আদালতের দণ্ড থেকে রক্ষা পেতে তিনি ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা ও জিম্মিদের নিয়ে খেলছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস একাধিকবার বলেছে, চলমান যুদ্ধের অবসান, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে নেতানিয়াহু এসব শর্ত প্রত্যাখ্যান করেছেন এবং গাজা উপত্যকায় তার গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছেন। ইয়েশ আতিদ পার্টির নেসেট সদস্য কারিন এল হারার সতর্ক করে বলেন, নেতানিয়াহু ইসরায়েলি জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন, কারণ তিনি তার আইনি ভাগ্যকে জিম্মি মুক্তি ও আঞ্চলিক স্বীকৃতি চুক্তির সঙ্গে জুড়ে নিয়েছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ মার্কিন প্রেসিডেন্টকে স্বাধীন দেশের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন। রিলিজিয়াস জায়নিজম পার্টির আইন প্রণেতা এবং নেসেটের সংবিধান, আইন ও বিচার কমিটির চেয়ারম্যান সিমচা রথম্যান বলেন, নেতানিয়াহুর মামলার অবসান চেয়ে ট্রাম্পের আহ্বান অনুপযুক্ত। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার মতো অভিযোগে মামলা রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। 2025 সালের জানুয়ারি থেকে নেতানিয়াহু মামলার 1000, 2000 এবং 4000 নম্বর কেস সংক্রান্ত জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছেন, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। 2019 সালের নভেম্বরে অ্যাটর্নি জেনারেল এসব মামলার অভিযোগপত্র জমা দেন। নেতানিয়াহুর বিচার শুরু হয় 2020 সালের 24 মে। তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম একজন দায়িত্বরত প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি মামলায় আসামির আসনে বসেছেন। নেতানিয়াহু যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধেও অভিযুক্ত। গাজায় বর্বরতার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালের নভেম্বর মাসে তার ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। জেরুজালেমের পূর্বে মালে আদমিম বসতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন, কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদের। বসতি সম্প্রসারণের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিতে স্বাক্ষরও করেছেন। পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত E1 এলাকায় 3400 নতুন বাড়ি তৈরি হবে। এতে পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হবে, যেটি ফিলিস্তিনিরা বহুদিন ধরে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সালের পর নির্মিত এসব বসতি অবৈধ, কিন্তু ইসরায়েল বারবার তা অগ্রাহ্য করছে। নেতানিয়াহুর এই পদক্ষেপ শুধু নতুন সংকটই তৈরি করছে না, বরং গত কয়েক দশক ধরে টিকে থাকা দুই রাষ্ট্র সমাধানের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনই শান্তির একমাত্র পথ। তাদের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সতর্ক করেছেন, নেতানিয়াহুর নীতি পুরো অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যে 149টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলো এখনও দ্বিধায় রয়েছে। অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি এক ঘোষণায় 142টি দেশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছে। মাত্র 10টি দেশ এর বিরোধিতা করেছে। এ প্রস্তাবে হামাসের হামলার নিন্দার পাশাপাশি গাজায় ইসরায়েলের বেসামরিক স্থাপনায় আক্রমণ ও অবরোধকেও নিন্দা জানানো হয়েছে। এটি প্রমাণ করে যে বিশ্ব জনমত ক্রমেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ঝুঁকছে, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও শক্তভাবে বিরোধিতা করছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন ধরনের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও ইসরায়েল সফরে গেছেন, কারণ কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে ওয়াশিংটন ও তার মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ হলে আব্রাহাম চুক্তি ঝুঁকির মুখে পড়বে। এই সতর্ক বার্তা ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েলের নীতির কারণে আরব দুনিয়ায় গড়ে ওঠা নতুন সম্পর্ক অস্থিতিশীল হয়ে উঠতে পারে। কিন্তু এইসব রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্বের বাইরে সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠছে গাজার মানবিক পরিস্থিতিতে। গাজা নগরীতে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা ও হুমকির মুখে অন্তত 2 লাখ বাসিন্দা নগরী ছেড়ে পালিয়েছে। ইসরায়েল দাবি করছে তারা নগরীর 40% নিয়ন্ত্রণে নিয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল 2 রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধ্বংস করে একক আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। জাতিসংঘ ও বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিলেও ইসরায়েলের কট্টর নীতি ও মার্কিন সমর্থন পরিস্থিতিকে আরও জটিল করছে। এই অচল অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় সমঝোতা হলেও নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা সেই সম্ভাবনাকেও প্রায় অসম্ভব করে তুলছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।